আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি বেশ কিছুদিন টানা অসুস্থ থাকার কারণে তোমাদের জন্য রেগুলার ভিডিও আপলোড করতে পারিনি। তো আজ আমি এই ড্রামার পার্ট 10 এক্সপ্লেন করব। তোমরা যারা আগের পার্ট দেখোনি তারা আই বাটন অথবা প্লেলিস্ট থেকে দেখে আসতে পারো। তো চলো শুরু করা যাক। এপিসোডের শুরুতেই আমরা ফাং জিয়াং এবং দুয়ানের বোনকে দেখতে পাই। বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছিল তাই তারা দুইজন এখানে আটকা পড়ে গিয়েছিল। আর এই মেয়েটি এমনিতেও মনে মনে ফ্যাংকে অনেক পছন্দ করে, এজন্য সে তাকে দেখে মনে মনে অনেক খুশি হয়। এমনকি তাকে জিজ্ঞাসা করে তার নাম কি। কিন্তু ফ্যাং জিয়াং যখন তার নিজের আসল পরিচয় দেয় তখন সে বুঝতে পারে এই ছেলেই তো সেই ছেলে যে সবসময় তার ভাইয়ের সঙ্গে শত্রুতা করে। সেজন্য তার মুড খারাপ হয়ে যায়। কিন্তু কথায় কথায় সে বুঝতে পারে ফ্যাং হয়তো সেই ছেলে যার সঙ্গে ছোটবেলায় তার বন্ধুত্ব ছিল। এমনকি ছেলেটা অতটা খারাপ না। তাকে এভাবে ধরে থাকতে দেখে ফ্যাং তাকে বলে, তুমি কি সারা জীবন আমাকে এভাবে ধরে থাকবে নাকি? তখন সে তার হাত ছেড়ে দেয় আর মনে মনে ভাবতে থাকে ফেংকে আসলে সে মনে মনে যতটা খারাপ ভাবতো সে অতটাও খারাপ নয়। সেই দিন রাতে ফেং যখন তার বাড়িতে ফিরে যাচ্ছিল তখনই তার উপরে হামলা হয়। কিন্তু আচমকা একটা মেয়ে এসে সেই সব শত্রুদেরকে মারে। মেয়েটির মুখ বাঁধা ছিল জন্য সে তাকে চিনতে পারে না। মেয়েটি সেখানে থেকে পালিয়ে যায়, কিন্তু ফেং এর প্রাণ বেঁচে যায়। কিন্তু কিছুক্ষণ পরেই আমরা জানতে পারি তার উপরে হওয়া হামলার পেছনে আসলে দুয়ানের হাত ছিল। আর যে মেয়েটি তাকে বাঁচিয়েছিল সেটাই হচ্ছে এই মেয়ে। তার সঙ্গে কথা বলার পরে যখন সে ওই হোটেল থেকে বাড়ি ফিরে যাচ্ছিল তখনই সে একটা মেয়েকে দেখতে পায়। মেয়েটার চেহারা সে দেখতে পায় না, তবে সবাই তাকে অনেক স্পেশাল ফিল করাচ্ছিল, যেন সে এই হোটেলের স্পেশাল একজন গেস্ট। আর আমরা দেখতে পাই এটা আর কেউ নয় বরং শিমু ছিল। আর এখানে সে মানুষদের সঙ্গে গল্প করতে এসেছিল। দুয়ানজু তাকে খেয়াল না করে সেখানে থেকে চলে যায়। এখন ফিফথ প্রিন্সের মেনশন দেখানো হয়। একটা সার্ভেন্ট যখন ফিফথ প্রিন্সের ঘরে যায় তখন তাকে মরে পড়ে থাকতে দেখে অনেক বেশি ভয় পেয়ে যায়। তখনই কেউ একজন তাকে মেরে ফেলে আর এরপরেই প্রিন্স জেগে ওঠে। এটা হচ্ছে প্রিন্সের মা। সে তাকে বলে নাটক করা বন্ধ করো, ওইদিকে থেকে খবর এসেছে, এখন আমাদেরকে সাবধান হয়ে যেতে হবে। এই বিষয়গুলো যদিও অনেক রহস্যজনক কিন্তু সামনে আস্তে আস্তে বুঝতে পারবে। এখানে ফেং তাদের সঙ্গে দেখা করতে আসে। রানীমা এখন তাকে জিজ্ঞাসা করে, তোমার বাবাকে যে এটা বলেছিলাম সেটা তিনি করেছেন? আমার ছেলের বিয়ের বয়স হয়েছে, তার জন্য কোনো সম্বন্ধ আছে? তখন সে তাকে একটা সম্বন্ধের কাগজ দেখায়, যেটা দেখে রাজকুমার খুশি হয়ে যায় আর বলে আগামীকালকে আমি বিয়ে করতে চাই। তখন এটা শুনে তার মা হাসে। যাই হোক, তারা এখন ফেং এবং তার বাবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। ফেং যখন সেখানে থেকে চলে যায় তখন আমরা দেখতে পাই যে সার্ভেন্টকে তারা মেরে ফেলেছিল তাকে লুকিয়ে সেদিক দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। আর মেয়েটির যে আত্মা ছিল অবসেশনের কারণে সেটা স্পিরিটে পরিণত হয়। তবে অবাক করার ব্যাপার হলো সেই স্পিরিট ভয়েডল্যান্ডে যেতে পারে না, যার ফলে সে ঘুরতে ঘুরতে ওখানে থাকা একটা কুয়ার ভিতরে প্রবেশ করে। আর এই কুয়ার ভিতরে একটা অদ্ভুত গাছ ছিল। সেই গাছের ভেতরে এই মেয়েটির স্পিরিট ছাড়াও আরো অনেকগুলো স্পিরিট ছিল, যাদেরকে দেখে মনে হচ্ছিল এই স্পিরিটগুলোকে কেউ এখানে বন্দি করে রেখেছে। এদিকে আমরা সেই হোটেলে দেখতে পাই যেখানে শিমুকে দেখার জন্য সবাই অনেক বেশি ভিড় করছিল, কারণ তারা শুনেছিল শহরের সব থেকে সুন্দরী মেয়ে নাকি এখানে আছে আর সে তাদের সবার দুঃখের কাহিনী শুনছে। টাকা দিয়ে সেই লোকগুলো যাচ্ছিল শিমুকে একবার দেখার জন্য আর নিজেদের মনের দুঃখের কাহিনীগুলো প্রকাশ করার জন্য। আর শিমু এসব কিছু করার কারণ হচ্ছে পৃথিবীর মানুষের অবসেশন কালেক্ট করা, মানে তাদের ভেতরে জমে থাকা কোনো তীব্র ইচ্ছা, আকাঙ্ক্ষা, অপূর্ণ কোনো আশা যেটা তারা পূর্ণ করতে পারেনি, আফসোস, অনুশোচনা, এগুলোই মূলত অবসেশন বোঝায়। আর পৃথিবীতে সে মূলত এই অবসেশন কালেক্ট করার জন্য এসেছে। একের পর এক অনেক ছেলেরাই আসে, কিন্তু সে ঠিকমতো অবসেশন কালেক্ট করতে পারছিল না। এত অল্প করে অবসেশন পেলে তার টার্গেট পূরণ হতে না জানি আরো কতদিন সময় লাগবে, এইসব কিছুই ভাবছিল। আর সে তার কাজিনের সঙ্গে বিষয়টা শেয়ার করছিল। তার কাজিন জানায় আগামীকালকে তার একটা আত্মীয়র সঙ্গে ফিফথ প্রিন্সের বিয়ে ঠিক হয়েছে। আগামীকালকে সে শিমুকে তার সঙ্গে ওখানে নিয়ে যাবে। হতেও তো পারে সে ওখানে তার ওই অবসেশন কালেক্ট করে নিতে পারবে যাকে সে খুঁজছে। শিমু তখন যেতে রাজি হয়ে যায়। সেই দিন রাতে দুয়ানজুর সঙ্গে তার বোন অনেক কথা বলে, তার ভাইকে অনেক রিকোয়েস্ট করে ব্লাইন্ড ডেটের জন্য রাজি করায়। সে বলে আগামীকালকে ফিফথ প্রিন্সের বিয়েতে সে ওই মেয়ের সঙ্গে তার দেখা করিয়ে দিবে। পরদিন সকালে পঞ্চম প্রিন্সের বিয়ে উপলক্ষে পুরো প্রাসাদ অনেক সুন্দর করে সাজানো হয়। সেখানে দুয়ানজু এবং তার বোন যায়, আর সেখানে তার বোন ওই মেয়েটির সঙ্গে দুয়ানজুর দেখা করিয়ে দেয় যার সঙ্গে তার ব্লাইন্ড ডেট। দুয়ানজুর বোন সেখানে ফেংকেও দেখতে পায় আর তাকে জিজ্ঞাসা করে এখানে তাকেও ইনভাইট করা হয়েছে। এমন সময় সেখানে রানী আসে, তখন সবাই রানীকে অভিবাদন জানায়। এদিকে ফেংই শিমুকে তার সঙ্গে করে বিয়ের অনুষ্ঠানে নিয়ে এসেছিল। শিমু আশেপাশে স্পিরিটদের উপস্থিতি অনুভব করতে পারে, তাই সে এখন আশেপাশে ঘুরে দেখতে চলে যায়। এদিকে আমরা পঞ্চম প্রিন্সকে দেখি যার আজকে বিয়ে ছিল, তাকে কেউ একজন গায়েব করে ফেলে। তখন সেই সার্ভেন্ট দৌড়ে গিয়ে রানীমাকে খবরটা দেয়। ততক্ষণে সবাই আনন্দে খাওয়া দাওয়া করছিল, কিন্তু রানীমা অনেক কষ্টে নিজেকে কন্ট্রোল করে রেখেছিল। সেখানে সবাই খাওয়া দাওয়া করছিল এবং এনজয় করছিল। কিছুক্ষণ পরে ফেংই গিয়ে শিমুর সঙ্গে দেখা করে আর তাকে বলে তুমি কি ওই স্পিরিটকে ডিটেক্ট করতে পেরেছো? শিমু তখন জানায় তার জাদু এখানে কাজ করছে না,
চারিদিকে কোনো একটা দেওয়াল লাগানো আছে, আর এমনটা শুধুমাত্র ওই সং নামের স্পিরিটটাই করতে পারে। মানে এর আগে পৃথিবীতে যেই বাচ্চা স্পিরিটকে আমরা দেখেছিলাম যার সঙ্গে সে মোকাবেলা করেছিল, তার ব্যাপারেই তারা সন্দেহ করছিল। তাই ফেংইর কাছে থাকা একটা আর্টিফ্যাক্টের মাধ্যমে সে ওখানে একটা ফরমেশন তৈরি করে ফেলে, যেন সং নামের সেই স্পিরিট আসা মাত্রই সে বুঝে ফেলে। ফেংই সেখানে থেকে চলে যাওয়ার পরে সে এখন একটা জাদুর প্রজাপতি তৈরি করে আর বলতে থাকে, এই বিয়ে বাড়িতে যার মধ্যে সব থেকে বেশি অবসেশন আছে তাকে দেখিয়ে দাও। তখন তার ছড়ানো প্রজাপতির মধ্যে একটা গিয়ে বসে রানীমায়ের মধ্যে, আর বাকিগুলো অন্যান্যদের মধ্যে যায় এবং আরেকটা গিয়ে বসে একটা গোলাপি ড্রেস পরা মেয়ের মধ্যে। যখন সে তাকে খেয়াল করে দেখতে পায় তার সঙ্গে দুয়ানজু হেঁটে আসছে। দুয়ানজু যখন সেই মেয়েটির সঙ্গে হেঁটে আসছিল তখন সে তাদের দুজনকে অনেক মনোযোগ সহকারে দেখছিল। হঠাৎ উপরে থেকে একটা টাইলস নিচে পড়ে, যেটা দেখে দুয়ানজু অবাক হয়ে ওপরের দিকে তাকায়। এটা দেখে শিমু অনেক অবাক হয়ে যায়। সে হেসে ফেলে আর বলতে থাকে, আমাদের দুজনের আবারও দেখা হয়ে গেল ফক্সি। দুয়ানজু তখন হেসে ফেলে, কিন্তু আমরা জানতে পারি দুয়ানজু আসলে তাকে দেখতে পায়নি। সে আসলে তাকে মনে করেছিল হয়তো শিমু এখানে আছে, কিন্তু পরক্ষণেই সে বুঝতে পারে সে এখানে কোত্থেকে আসবে। সে এখন নিজের মনকে বোঝায় যে শিমু এখানে নেই, আর এরপরে সে আবার ওখানে থেকে চলে যায়। তাকে চলে যেতে দেখে কেন যেন শিমুর মনটা একটু খারাপ হয়ে যায়। এদিকে দুয়ানজুর বোন আবারও ফেংকে সেখানে সাইডে নিয়ে আসে আর তাকে বলে, আমার ভাইকে একদম বিরক্ত করবে না। তোমাদের দুজনের মধ্যে যা শত্রুতা আছে থাকুক, কিন্তু এই সময় আমার ভাইয়ের সঙ্গে একটা মেয়ে ডেট করছে, তার পার্সোনাল বিষয়ে একদম নাক গলাবে না তুমি। তখনই সে ফেংয়ের কোমরে একটা টোকেন খেয়াল করে, যেটা সে তার ছোটবেলায় বন্ধুকে দিয়েছিল। সে তখন তার উপরে আবারও রেগে যায় আর বলে, তুমি আমার বন্ধুর কাছে থেকেও এটা ছিনিয়ে নিয়েছো, তুমি দেখছি খুবই খারাপ। এটা বলেই সে ওখানে থেকে চলে গেলে সে হেসে বলতে থাকে, তার স্মৃতি তো দেখছি অনেক বেশি শার্প। সীমা এখন বাড়িতে ফিরে ফেংইকে সেই অবসেশনের বোতল দেয় আর বলে, বিয়েতে আমি তাদের সবাইকে মার্ক করে রেখেছি যাদের মধ্যে অনেক অবসেশন আছে, তুমি একে একে তাদের মধ্যে থেকে অবসেশন গুলো কালেক্ট করে নিও। এদিকে দুয়ানজুর বোন দুয়ানজুকে আবারও রাজি করায় সেই মেয়েটির সঙ্গে পরদিন দেখা করতে যাওয়ার জন্য। দুয়ানজু তখন তার বোনের কথায় রাজি হয়ে যায়, কারণ সেও হয়তো এখন এই সবকিছু মেনে নিয়েছিল। পরদিন সকালে সত্যি সত্যি তার বোনের কথা মতো সে ওই মেয়েটির সঙ্গে ডেট করতে চলে যায়। এখানে তারা দুজন মিলে বসে বসে একে অন্যের সম্পর্কে জানছিল এবং গল্প করছিল। কিছুক্ষণের মধ্যে বৃষ্টি নেমে আসে। তখনই হঠাৎ দুয়ানজু খেয়াল করে নিচে একটা মেয়ে একটা সুগার ক্যান্ডি বানিয়েছে, যেটা দেখতে একদম কাকের মতো। সঙ্গে সঙ্গে তার মনে হয় এটা হয়তো শিমু। সে ওখানে থেকে লাফ দেয় আর দৌড়ে সেই মেয়েটির কাছে যায়। সে তার হাত ধরে, তবে এটা শিমু ছিল না। তখন সে নিজের পরিচয় দিতে শুরু করে আর বলে, আমি বুঝতে পেরেছি যে এটা তুমি শিমু। তখন শিমু নিজের আসল রূপে চলে আসে আর বলতে থাকে, তুমি আমাকে চিনে ফেলেছো, কিন্তু তুমি আমাকে কিভাবে চিনলে? দুয়ান জানায় তার হাতে থাকা এই সুগার ক্যান্ডি দেখে, কারণ কেউই কাকের শেপের কোনো সুগার ক্যান্ডি তৈরি করে খায় না। এটা শুনে সে একটু হাসে। তখন দুয়ানজু তাকে জিজ্ঞাসা করে সে যে পৃথিবীতে এসেছে এটা তাকে জানায়নি কেন। শিমু বলে সে আসলে এখানে একটা কাজে এসেছে, এজন্য সে তাকে জানায়নি, আর তাদের দুজনের দেখা হওয়ারও কথা ছিল না। কিন্তু পৃথিবী যেহেতু গোল, তাই তাদের দুজনের দেখা হয়ে গেল। তখনই ফেংই তাকে সেখানে নিতে আসে। সে যখন ফেংইর সঙ্গে যাচ্ছিল দুয়ানজুর অনেক হিংসে হয়, কিন্তু শিমু তার হাতে তার সেই চকলেট আর ছাতাটা ধরিয়ে দিয়ে ওখানে থেকে চলে যায়। শিমু চলে যাওয়ার পরে সে শুধু বারবার ভাবছিল সে কেন এখনো পর্যন্ত শিমুর মতো করে কাউকে এতটা ভালোবাসতে পারেনি। শিমু আত্মা হওয়া সত্ত্বেও সে তাকে দেখলেই চিনে ফেলে, এমনকি অন্য কোনো মানুষের বডিতে থাকলেও সে তাকে দেখলেই চিনতে পারে। এটাই বুঝি তার প্রতি ভালোবাসা। সে আবারও তাকে ছাড়া এক মুহূর্তও চিন্তা করতে পারে না। আগের সবকিছু আরো একবার সে মনে করে, আর এবার সে ফিল করতে পারে সে আসলে শিমুকে কতটা ভালোবাসে। তাকে ছাড়া সে আসলেই কাউকে মেনে নিতে পারবে না। এসব কিছু ভেবে যখন সে বাড়িতে যায় তখন তার বোন তাকে জিজ্ঞাসা করে সে কেন ওই মেয়েটিকে একা রেখে চলে এসেছে। তখন দুয়ানজু বলে, একটা মেয়ের সঙ্গে আমার দেখা হয়েছিল, তাকে আমি ভালোবেসে ফেলেছি। তার বোন ওই মেয়েটির সম্পর্কে জানতে চায়, কিন্তু দুয়ানজু তাকে তেমন কিছুই বলে না। সে শুধু বলে এই পুরো পৃথিবীতে তার মতো সুন্দরী এবং ভালো মেয়ে আর একটাও নেই। এটা বলেই সে ওখানে থেকে চলে যায়। কিন্তু তার ভাইয়ের যে কোনো মেয়েকে পছন্দ হয়েছে এবং সে তাকে বিয়ে করতে চায়, এটা ভেবে সে অনেক খুশি হয়ে যায়। পরদিন সকালে সে আবার তার বোনকে বলে মিসেস ওয়াং, যার সঙ্গে সে গতকালকে ডেটে গিয়েছিল, তার বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠাতে। তখন তার বোন তাকে বলে, তুমি তো বললে তুমি আরেকটা মেয়েকে পছন্দ করো। তখন তার ভাই তাকে বলে, তুমি তাকে বিয়ের প্রস্তাব পাঠাও, বাকিটা আমি দেখে নেব। এটা বলেই সে ওখানে থেকে চলে যায়। সেদিন রাতে দুয়ানের কাছে একটা সিক্রেট খবর আসে, মিস হি যেই হোটেলে আছে সেখানে তার উপরে হামলা হতে চলেছে। কিন্তু অন্যদিকে আমরা হি সিমুকে দেখতে পাই, সে ওই হোটেলে ছিল এবং মোটামুটি মানের অবসেশন কালেক্ট করে ফেলেছিল, আর অল্প একটু তাদের প্রয়োজন ছিল। তখনই তারা বুঝতে পারে কোনো একটা স্পিরিট তার সঙ্গে দেখা করতে আসছে। এটা বুঝতে পেরেই ফেংই ওখানে থেকে চলে যায়। সিমু এখন ওই ছেলেটাকে বলে, তোমার মনের কোন চাপা দুঃখ আমার সঙ্গে শেয়ার করতে চাও বলো। ইয়ানকে তখন এটা ওটা বলতে শুরু করে, আর সিমু বুঝে যায় যে এটা ইয়ানকে এখন তাকে আবারও ভয়েডল্যান্ডের সমস্যাগুলোর
ব্যাপারে বলে আর তাকে বলে ফিরে যেতে, কিন্তু শিমু বলে তার এখনো কিছু কাজ বাকি আছে, সে কাজ শেষ করে তারপরে ফিরে যাবে। তাদের কথার মাঝেই সেখানে দুয়ানজু চলে আসে, কিন্তু ইয়ানকে দরজা খোলে না এবং বলে সারা রাত সে আমার সঙ্গে থাকবে। এটা শুনে দুয়ানজু প্রচন্ড রেগে দরজা ভেঙে ফেলে। তখন সে দেখতে পায় শিমু নিচে বসে আছে। তার এবং ইয়ানকের মধ্যে আগে থেকেই অনেক বেশি হিংসে ছিল। এখানে তারা দুইজন এখন লড়াই শুরু করে দেয় কে শিমুর জন্য বেশি যোগ্য এটা প্রমাণ করার জন্য। কিন্তু দুয়ানজু যতই তার সঙ্গে লড়াই করুক না কেন, ইয়ানকে তার থেকে অনেক বেশি শক্তিশালী। ওই হোটেলের অনেক কিছু ভেঙে চুরে ক্ষয়ক্ষতি হয়ে যায় এবং দুয়ানজুও তার কাছে হেরে যায়। তখন ইয়ান তাকে বলে তুমি তার যোগ্য নও, এটা বলেই সে ওখানে থেকে চলে যায়। দুয়ানজু শিমুর দিকে তাকালে শিমুও কোনো পাত্তা দেয় না। যখন সে বাড়িতে ফিরে যায় তার বাবা তার এই সব ব্যাপারে জেনে তাকে অনেক মারধর করে আর তাকে বলে তুমি পুরো শহরের মানুষদের কাছে আমাদের রেপুটেশন একদম খারাপ করে দিয়েছো। হোটেলের একটা সস্তা মেয়ের জন্য তুমি এই সব কিছু করেছো। এরপরে যদি আর কখনো ওই মেয়ের আশেপাশে ঘুরঘুর করতে শুনেছি তাহলে তোমার রক্ষে থাকবে না, এটা বলে তিনি ওখানে থেকে চলে যান। এদিকে আমরা রাতে সেই পঞ্চম প্রিন্সকে দেখি যে আবারও মরে পড়েছিল। তার শরীর থেকে সমস্ত মূল্যবান জিনিসগুলো সং নিয়ে ফেলে। এরপরে যখন সে ওখানে থেকে চলে যাবে ইয়ানকে তার সঙ্গে দেখা করতে আসে। সে তখন ইয়ানকে বলে যে শিমু এখানে চলে এসেছে, তাকে যদি খুঁজে পায় তাহলে সে তাকে মেরে ফেলবে। সে এখন ইয়ানকে মূল্যবান একটা জিনিস দেয়। ইয়ানকে এখন তাকে ভরসা দিয়ে বলে আমি তোমাকে যে কাজ দিয়েছি সেটা করো, ওই স্পিরিটগুলোকে আমার জন্য বাঁচিয়ে রাখো। যতক্ষণ তুমি তোমার কাজ করবে শিমুর কাছে থেকে তোমাকে রক্ষা করার দায়িত্ব আমার। এটা বলেই সে ওখানে থেকে চলে যায়। আর এর মাধ্যমে আমরা জানতে পারি ইয়ানকে আসলে এখন সংকে ব্যবহার করে কিছু একটা করছিল। পরদিন সকালে দুয়ানজু আবারও সেই মেয়েটির সঙ্গে গিয়ে দেখা করে। সে ওই মেয়েটিকে বলে তুমি কি আমাকে বিয়ে করতে চাও? মেয়েটি তাকে বিয়ে করতে রাজি হয়ে যায়। এই খবরটা আবার দুয়ানজুর বাবা এবং ফেং এর বাবা দুইজনেই জেনে যায়। সেই দিন যখন ফেং তার বাড়ি ফিরে যাচ্ছিল তখনই কিছু লোকেরা তার উপরে হামলা করে দেয়। এটা দেখে সে অনেক ভয় পায় এবং আগের কিছু স্মৃতি তার মনে পড়ে যায়। তখনই সেখানে দুয়ানজু আসে যে কিনা তার সমস্ত শত্রুদেরকে মেরে ফেলেছে। এখানে আমরা আসল সত্যিটা জানতে পারি, আসলে দুয়ানজুর বাবা এর আগেও তাকে মারার চেষ্টা করেছিল, কিন্তু প্রত্যেকবারই দুয়ানজু ফেংকে বাঁচায়। যেহেতু তাদের দুজনের বাবা একে অন্যের শত্রু, এজন্য তারা দুইজনও একে অন্যের শত্রু হওয়ার ভান করে, কিন্তু আসলে তারা দুইজন একে অন্যের অনেক ভালো বন্ধু। দুনিয়ার সব মানুষের সামনে তারা শত্রু হওয়ার নাটক করে, কাউকে বুঝতে দেয় না। ফেং এখানে তাকে বেশ কিছু বিষয়ে সতর্ক করছিল। তখনই সেখানে শিমু চলে আসে। ফেং তো শিমুকে দেখতে পাচ্ছিল না, তাই দুয়ানজু তাকে রিকোয়েস্ট করে ফেং এর সামনে দেখা দেওয়ার জন্য। যখন ফেং তাকে দেখা দেয় তখন তো সে অনেক অবাক হয়ে যায়। সে এখন ফেংকে শিমুর পরিচয়ও দেয়। আর এরপরে সে শিমুকে অনেক রিকোয়েস্ট করে এবং তাকে বলে সামনে মাসের 14 তারিখে তার বিয়ে, শিমু যেন তার বিয়েতে আসে। সে শিমুকে তার বিয়েতে দাওয়াত দেয় এবং অনেক রিকোয়েস্ট করে যে তার আসতেই হবে। দুয়ানের বিয়ের কথা শুনে শিমুর অনেক খারাপ লাগে, তবে সে ওইটা প্রকাশ করে না। সে বলে ঠিক আছে, আমি অবশ্যই আসবো। এটা বলেই সে ওখানে থেকে চলে যায়। সে চলে যাওয়ার পরে দুয়ানকে ফেং জিজ্ঞাসা করে ওই মেয়েটি আসলে কে। দুয়ান বলে সেই মেয়ে যাকে আমি অনেক ভালোবাসি। এটা শুনে তো ফেং তার উপরে অনেক রেগে যায় আর তাকে বলে তোমার মতো ছেলের সঙ্গে এসব হওয়াই উচিত। এটা বলে সে ওখানে থেকে চলে যায়। কিছুদিন পরে দুয়ানজুর বোন একটা পারফিউমের দোকানে যায় পারফিউম কেনার জন্য। সে একই দোকানে শিমু যায় এবং একই রকমের পারফিউম কেনে যেটা কিনা দুয়ানজু পছন্দ করে। যেটা শুনে সে একটু শিমুর দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে আর মনে মনে ভাবতে থাকে এটাই কি তাহলে সেই মেয়ে যাকে তার ভাই পছন্দ করে। এখানে আমরা খেয়াল করলে দেখতে পাই পারফিউমের দোকানদারের মনটা কেন জানি অনেক বেশি খারাপ ছিল। দুয়ানজুর বোন এখন দুয়ানজুকে গিয়ে তার সেই পারফিউমটা দেখায় আর তাকে বলে বলো তো এখানে কি কি গন্ধ আছে। দুয়ানজু এটার গন্ধ নিয়ে তাকে বলে, কিন্তু দুইটা ইনগ্রিডিয়েন্টস এর নাম সে বলতে পারে না। যেটা দেখে তার বোনও একটু অবাক হয়, কারণ এমনটা তো এর আগে কখনো হয়নি। দুয়ানজু তখন বুঝতে পারে শিমুর সঙ্গে বারবার তার ইন্দ্রিয়গুলো এক্সচেঞ্জ করার কারণে এগুলোর সক্ষমতাও কমে যাচ্ছে। পরদিন ফেংইর সঙ্গে সে দেখা করতে যায় এবং সেখানে জানতে পারে ফেংই আসলে শিমুর কাজিন এবং সম্পর্কে আত্মীয় হয়। যেটা শুনে এবার তার রাগ কমে যায়, কারণ সেই ছেলেটির সঙ্গে হিংসে করেছিল। সেদিন রাতে 5th প্রিন্সের মেনশন থেকে শিমু এবং ফেংই দুইজন মিলে সং নামের সেই স্পিরিটটাকে এবার ধরে ফেলে। ফেংই তার জাদুর সাহায্যে তাকে জব্দ করে ফেলে। শিমু এখন তাকে জিজ্ঞাসা করে সে এসব কিছু কেন করেছে। তখন সে বলে আমি এসব কিছু একা করিনি, আমার পেছনে আরো একজন আছে। কিন্তু যখনই সে তার নাম নিতে যাবে বারবার তার মুখ বন্ধ হয়ে যাচ্ছিল। তবে সে তাকে এটা বুঝিয়ে দিয়ে যায় যে সে স্পিরিট ক্ল্যানের ঊর্ধ্বতন কেউ। শিমু এখন তাকে মেরে ফেলে আর তাদের বুঝতে বাকি থাকে না যে তার পেছনে আসলে কে আছে। এখানে ফেংই অনেক বেশি অসুস্থ হয়ে জ্ঞান হারিয়ে ফেলে। তখন শিমু ঝিঝি নামের সেই মেয়েটিকে বলে আমি জানি না তোমার পরিচয় কি আর তুমি কতদিন থেকে তার সঙ্গে আছো, তবে আমি এটুকু বুঝতে পেরেছি ফেংই তোমাকে অনেক বিশ্বাস করে আর সবসময় তোমাকে নিজের পাশে চায়। ফেংইর অবস্থা বেশি ভালো না আর আমার মনে হয় না সে বেশি দিন বাঁচবে, তাই তার শেষ সময় পর্যন্ত তুমি সব সময় তার পাশে থেকো। এটা বলেই সে ওখানে থেকে চলে যায়। সে এখন ভয়েটল্যান্ডে জিয়াং আইয়ের কাছে যায় আর অনেক মূল্যবান জিনিসগুলো দেখতে থাকে, কারণ সে এগুলো দুয়ানজুর বিয়েতে গিফট দিতে চায়। কিন্তু এত বেশি দামি এবং মূল্যবান জিনিস দেখার পরেও তার কোনোটাই পছন্দ হচ্ছিল না। দুয়ানজুকে
আসলে বিয়েতে সে কি উপহার দেবে এটাই সে ভেবে পাচ্ছিল না। এখন দুয়াঞ্জুর বিয়ে দেখানো হয়। আজকে দুয়াঞ্জুর বিয়ে ছিল জন্য পুরো শহর অনেক সুন্দর করে সাজানো ছিল। শিমু সেখানে এসেছিল, তবে সে তার জন্য কোনো গিফট নিয়ে আসতে পারেনি। সে এটাও বুঝতে পারছিল না আশেপাশের মানুষেরা এত বেশি আনন্দ কেন পাচ্ছে। যেহেতু সে রং দেখতে পাচ্ছিল না, এজন্য তার কাছে এটা অনেক ফিকে মনে হচ্ছিল। তখনই দুয়াঞ্জু তার দিকে তাকায় আর তার হাতে থাকা একটা ম্যাজিক্যাল গোলাপ ভেঙে ফেলে। সঙ্গে সঙ্গে সেই জাদুর মাধ্যমে শিমুর ভেতরে থাকা সোল ব্যারিয়ার বেরিয়ে আসে আর তাদের মধ্যে ইন্দ্রিয় এক্সচেঞ্জ হয়ে যায়, যার ফলে শিমু এখন সকল রং দেখতে পাচ্ছিল। এটা দেখে তো সে অনেক বেশি খুশি হয়ে যায়। সে এখন বুঝতে পারে যে আশেপাশের পরিবেশটা কত সুন্দর আর লাল রঙে দুয়াঞ্জুকে আসলে কতটা সুন্দর লাগছে। সে বুঝতে পারে এই কাজে ফেনি দুয়াঞ্জুকে সাহায্য করেছে। যাই হোক, শিমু এখন সবকিছুর রং এনজয় করছিল আর দূর থেকে দুয়াঞ্জুকে দেখছিল। দুয়াঞ্জু যখন তার ওয়াইফকে নেওয়ার জন্য তার মেনশনে যায়, কিছুক্ষণের মধ্যেই সেখানে চেঁচামেচি শুরু হয়ে যায়। দুয়াঞ্জুর বউকে কেউ একজন নিয়ে পালিয়েছে আর দুয়াঞ্জুকে আঘাত করেছে, এজন্য সে প্রচন্ড রেগে যায়। শিমু তখন ফেনিকে নিয়ে তাদের পিছু করে এবং সেখানে গিয়ে দেখতে পায় এটা তো আসলে তারই দুইজন বন্ধু ছিল যারা এই দুইজনকে ভাগিয়ে নিয়ে যাচ্ছিল। আসলে এই মেয়েটি এবং এই ছেলেটি একে অন্যকে ভালোবাসে, এজন্য দুয়াঞ্জু এই নাটক সাজিয়েছে এবং তাদেরকে পালাতে সাহায্য করেছে। এটা শুনে শিমু বেশ আনন্দই পায়, কারণ দুয়াঞ্জু বিয়ে করবে না এটা ভেবে। এরপরে সে ওখানে থেকে চলে যায়। এদিকে দুয়াঞ্জুকে দেখতে পাই সে এখন তার বাবার বাড়িতে আসে। ঘর ভর্তি মেহমান ছিল, কিন্তু সে তার স্ত্রীকে নিয়ে আসতে পারেনি। সে এই অপমান সহ্য করতে পারে না। তাদের সকলের সামনে এখন সে চিৎকার করে বলতে থাকে, আজকে যেহেতু আমি আমার ওয়াইফকে নিয়ে আসতে পারিনি, তাই আমি আর জীবনেও বিয়ে করব না। সে তার হাত কেটে সবাইকে সাক্ষী রেখে সবার সামনে এটা প্রমিস করে যে সে কখনোই বিয়ে করবে না, চিরকুমার থাকবে। এটা শুনে তার বাবা এবং বোন অনেক কষ্ট পায় আর ওখানে থাকা লোকেরাও অনেক বেশি অবাক হয়, সেখানে থেকে চলে যায়। এরপরে সিনে দেখতে পাই শিমু একটা বাড়িতে যায়, যে বাড়িটা হুবহু সেই রকম দেখতে ছিল যেটা তাদের স্বপ্নের বাড়ি ছিল। যখন সে পেছনে তাকায় তখন সে দুয়াঞ্জুকে দেখতে পায়। পৃথিবীতে আসার পরে দুয়াঞ্জু তার জন্য এই বাড়ি তৈরি করে রেখেছে। আজ সে এই বাড়িটা তাকে দেখায় আর একই সাথে সে তাকে অনেক সুন্দরভাবে প্রপোজ করে। সে সারা জীবন তার সঙ্গেই থাকতে চায়। প্রতিবারের মতো শিমু এবারও তাকে রিফিউজ করতে চায়, কিন্তু দুয়াঞ্জু নাছোড়বান্দা ছিল। সে তাকে অনেক ইমোশনাল কথা বলে, অনেক ভালোবাসার কথা বলে, তার ফিলিংস বলে এবং তাকে রাজি হয়ে যেতে বলে। শিমু তখন তাকে বলে, তুমি আসলেই অনেক জেদি, ঠিক আছে, আজ থেকে আমি তোমার হলাম। যখন সে রাজি হয়ে যায় দুয়াঞ্জু অনেক খুশি হয়ে তাকে জড়িয়ে ধরে। এরপরে তার হাতে আরো একটা গোলাপ ফুল দেখতে পাই, যেটা ফেনি তাকে দিয়েছিল। সে ওই গোলাপ ফুলটাও ভেঙে ফেলে আর একই সাথে তার আরেকটা ইন্দ্রিয় তার সঙ্গে এক্সচেঞ্জ হয়ে যায়, সেটা হচ্ছে স্পর্শ ইন্দ্রিয়। এখন যখন সে শিমুকে কিস করে তখন সে এই স্পর্শের অনুভূতি পায়। তার হার্ট অনেক জোরে জোরে ধকধক করে। সে অনেক অবাক হয়ে তাকে জিজ্ঞাসা করে, এটা কিসের ফিলিংস, আমি এটা কিসের অনুভূতি পাচ্ছি? দুয়াঞ্জু তখন তাকে বলে, এটাই হচ্ছে ভালোবাসার অনুভূতি। আমি তোমাকে যতটা ভালোবাসি তুমিও আমাকে ততটাই ভালোবাসো, এটাই হলো তার প্রমাণ। শিমু নিজেও তখন অনেক বেশি ইমোশনাল হয়ে যায় আর তাকে জড়িয়ে ধরে। যেহেতু সে একই সঙ্গে দুইটাও ইন্দ্রিয় অনুভব করতে পারছিল, তাই সে এখন মানুষদের মতো ফিলিংসও অনুভব করতে পারছিল। দুয়াঞ্জুর মনে হচ্ছিল সে যেন একটা মিষ্টি স্বপ্ন দেখছে, এই স্বপ্ন যেন কখনো না ভাঙে, এটা সে মনে মনে চায়। এসব কিছুর পরে দুয়াঞ্জু যখন বাড়িতে যায় তখন তার বাবা প্রচন্ড রেগে তাকে চড় মারে আর বলে, এতগুলো মানুষের সামনে গতকালকে এত বেশি রেগে কেন গিয়েছিলে? আমাকে বারবার অপমান না করলে তোমার ভালো লাগে না? তোমাকে আমি আবারও সেই যুদ্ধক্ষেত্রে পাঠিয়ে দেব। তখন সে তার বাবার কথায় রাজি হয়ে যায়, কিন্তু এরপরে সে আবারও শিমুর কাছে চলে যায়। তারা দুজন মিলে একসঙ্গে আবারও অনেক সুন্দর সময়গুলো পার করতে থাকে। এখন শিমু তাকে নিজে থেকে বলে, আজ থেকে সে দুয়ানের, সে কখনো দুয়ানকে ছেড়ে যাবে না। সে যেখানেই থাকুক না কেন সবসময় তাকেই ভালোবাসবে। অন্যদিকে আমরা লুডাকে দেখতে পাই। তাদের রাজ্যের রাজা এখন তার বাবাকে বন্দি করেছে এবং লুডাকে ব্ল্যাকমেইল করে বলে সে যেন তার বাবাকে মেরে ফেলে, নয়তো তাকে রাজ্যের গুরুত্বপূর্ণ পদ থেকে বহিষ্কার করা হবে। কিন্তু সে তার বাবাকে মারে না। সে ওনাকে বলে, আমি আমার পদ থেকে বহিষ্কার হতে রাজি, কিন্তু তার এই বিষয়টা তার বাবা মেনে নিতে পারে না। তিনি ওই লোকটাকে মেরে ফেলতে যান, কিন্তু তারা দুজনেই একে অন্যকে আহত করে ফেলে, যার ফলে তারা দুইজনই মারা যায়। তখন তো লুডা অনেক বেশি কান্নায় ভেঙে পড়ে। এমন সময় সেখানে আবার ইয়ানকে চলে আসে। সে লুডাকে বিভিন্ন কথা বলে তার ভেতরে থাকা যে অবসেশন, মানে তার দুনিয়ার সবচেয়ে বড় জ্যোতিষী হওয়ার যে ইচ্ছাটা, সেটাকে কেন্দ্র করে সে বলে, আমি তোমাকে দুনিয়ার সবচেয়ে বড় জ্যোতিষী বানিয়ে দেব, কিন্তু তোমার আমার সঙ্গে কাজ করতে হবে। কিন্তু একটা স্পিরিটের সঙ্গে ডিল করাটা তার কখনোই ইচ্ছা ছিল না, এজন্য সে রাজি না হলে ইয়ানকে সেখান থেকে চলে যায়। অন্যদিকে দুয়াঞ্জু এখন তার সঙ্গে
বাসে করে তার বোন এবং চেং দুজনকেই শিমুর সঙ্গে দেখা করাতে নিয়ে এসেছিল। শিমুর আসল পরিচয় জানার পরে এবং তার ভাইকে শিমুর সঙ্গে এত বেশি খুশি থাকতে দেখে তো দুয়ানজুর বোনের অনেক ভালো লাগে। এরপরে শিমু নিজে হাতে দুয়ানজুর অনেক সুন্দর একটা ছবি আঁকে, আর এরপরে তারা দুজন অনেক রোমান্টিক সময়ও পার করে। এদিকে লুডার সঙ্গে অনেক বেশি অন্যায় হয়। তার বাবার এবং ওই লোকটার মৃত্যু দুইটার জন্যই এলাকার সবাই তাকে অনেক অপমান অপদস্থ করে সেখানে থেকে বের করে দেয়। এই সব কিছু ইয়ানকে দেখছিল, কিন্তু এর পরেও লুডা হার মানে না। সে তার দাসত্ব স্বীকার করতে চায় না। সেদিন রাতে ইয়ানকে সেই কুয়োর কাছে যায় আর তার কাছে থাকা একটা পাত্রের মধ্যে কুয়ার ভেতরে থেকে কিছু ইভিল শক্তি কালেক্ট করে নেয়। যাওয়ার আগে সে শিমুর সঙ্গে দেখা করতে গেলে দেখে শিমু কিছুটা অসুস্থ, আর শিমু আবারও দুয়ানজুর সঙ্গে থাকছে। তাদের দুজনকে আবারও একসঙ্গে দেখে তার প্রচন্ড রাগ হয়। সে মনে মনে ভাবতে থাকে সে ওই দুয়ানকে একদমই ছেড়ে দেবে না, সে তাকে অনেক শাস্তি দেবে। আর এদিকে দুয়ান অসুস্থ শিমুর সেবা করে যাচ্ছিল। কিছুদিন পরে যখন শিমু সুস্থ হয়ে যায়, তাদের রাজ্যে একটা খেলার আয়োজন করা হয়। সেই খেলায় দুয়ানজু অংশগ্রহণ করে এবং শিমু তার ছোট বোন দুইজন মিলে সেই খেলা দেখতে যায়। যখন খেলা শুরু হয়ে যায়, দুয়ানজু সেই খেলা প্রায় জিতেই যাচ্ছিল। এটা দেখে তো তারা দুইজন ভীষণ আনন্দ পায়। একই সাথে দুয়ানজু তাদের দুজনকে দেখে অনেক আনন্দ পাচ্ছিল এবং খেলা করে যাচ্ছিল। শিমু যখনই দুয়ানজুর কাছে থাকতো তখনই সে যেন অনেক হাসি খুশি থাকতো, আর আজকেও সে অনেক বেশি খুশি ছিল। আর এইভাবেই এই পার্টের কাহিনী শেষ হয়ে যায়। সো ভিউয়ার্স, তোমাদের কেমন লেগেছে এই পার্ট অবশ্যই জানিও। আর নেক্সট পার্ট আসা পর্যন্ত সবাই ভালো থেকো।